মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুর দর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে, আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ, আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো? আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে, নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা গত 17 বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে, কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শক বৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে আয় তুই বগলে আয়, তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দেব বাংলাদেশে। লেন্দুর দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেন্দুর দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুক দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুব দর্জির মতো কথা বলবেন না, লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোনাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুব দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুব দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুব দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুব দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুব দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুব দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুব দর্জি 6 সামাও বায়েব। লেন্দুব দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুব দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না। দেয়ারফর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। এ হচ্ছে বিএনপি। দর্শকবৃন্দ, তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন। আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, তাদের টার্গেট দেশের উন্নয়ন না, তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না। তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে, খালি চাটে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে। ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায়, মির্জা ফখরুল তত চিল্লায়। ভারত যত ব্যথা পায়, আমির খসরু তত চিল্লায়। ভারত যত কষ্টে থাকে, বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন, আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও
ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা। বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না। 31 দফা তাদের কোনো মূল মন্ত্র না। বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না। বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ। বাংলাদেশের মিথ্যাচারী, বাংলাদেশের সামাজিক পতিতা, শুয়োরের বাচ্চা প্রথম আলো, মতি এবং মাহফুজ আনামের মতো ডেইলি স্টার, 71 আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম। এই দেমকে আব্বাস, এই হারামজাদা, দেমটাকে হারামজাদা, তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা। আব্বাস, তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য, কুত্তার বাচ্চা। তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস, তুই রয়ের হয়ে কাজ করেছিস। ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস, আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না। দর্শকবৃন্দ, এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দিবেন না। এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো একটা বেশ্যার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দিবেন না। আমি বলতে পারবো না। বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন, সেখানে এ ধরনের 2, 4টা 10টা কুত্তার বাচ্চা থাকবে, যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না, এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়োরের বাচ্চা এই বেশ্যাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না, সামাওয়াতকে ভোট দিবেন না, নডি রবিন ফারানাকে আপনারা ভোট দিবেন না, আব্দুল আওয়াল মিন্টু অথবা তাবিত আউয়াল এদেরকে ভোট দিবেন না। এরা ভারতীয় দালাল, এরা ভারতীয় কুত্তার বাচ্চা। গত 53 বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, গত 53-54 বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত, চাপ পাইছে। শুয়োরের বাচ্চা, রিফর্ম বানান জানিস হারামজাদা? তুই আর তোর ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানায় দিছিস। তোর মতো কুত্তার বাচ্চারা বিএনপির ক্যান্সার, মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার। এই যে 10-12টা নাম আমি কন্টিনিউয়াসলি বলি, তোরা বিএনপির ক্যান্সার। আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকিল পঙ্গপাল বসে আছে, এরা হচ্ছে ক্যান্সার। তারেক রহমান, উইথ ডিউ অল রেসপেক্ট, আপনাকে একটা কথা বলি, আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন। আপনার এই 31 দফা, 19 দফা, 11 দফা, 6 দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড। হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড, আপনার এই 31 দফা আর 19 দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড। জনাব তারেক রহমান, এই 31 দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে, কিন্তু একটা কথা, জনগণ আর এই দফা শুনতে চায় না। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন। জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন, কাকে দিয়ে বাড়াবেন। কোনদিন তো আমরা শুনি নাই আপনি 31 দফার জন্য
31টা এক্সপ্লেনেশন আপনি দিছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন। আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে? আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে? আপনি 31 দফা দিয়ে আপনি বলছেন জনগণকে ভোট দিতে। আপনি 31টা দফায় 31টা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান? আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব। আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কভার করব। আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব। আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্র নীতি এইভাবে আমি ডেভেলপ করব। আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এইভাবে ডেভেলপ করব। আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব। একবারও বলেন না জনাব তারেক রহমান। তো আপনি কোথাকার এই বুলশিট 31 দফা নিয়ে আপনি সামনে এসেছেন? কাকে দিয়ে আপনি এগুলো করাবেন? আপনার পাশে কতগুলো বালছল বৈশা আছে, এগুলোকে দিয়া? মির্জা ফখরুলকে দিয়া? মির্জা আব্বাসকে দিয়া? দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন? হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন আপনার 31 দফা হচ্ছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তারেক রহমান সাহেব, যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না। 31টা এজেন্ডা যদি আপনার থাকে, প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে, থিসিস লাগবে, একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে। এটা কি আপনার আছে? কোথাও তৈরি করেছেন জনাব তারেক রহমান? আপনাকে অনেক ইজ্জত করি আমি, আপনার দলকেও আমি ইজ্জত করি, আপনার বাবাকে আমি ভালোবাসি, কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি, সম্মান করি, তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি, আপনার মাকে আমি ইজ্জত করি। আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা শেখ কিভাবে দেশটাকে লেন্দুক দর্জির মতো আচরণ করছে, আপনার মা রুখে দাঁড়িয়েছিল। আপনার মা এখন অসুস্থ, আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন। আমি জ্যাকব মিল্টন আমার মায়ের খেদমত আমি